হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজ একটি তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান কতটা রয়েছে। এই টপিকটা নিয়ে কিন্তু আজকে সিলেবাস থেকে তোমাদের আমি আলোচনা করছি। আর এটা কিন্তু আমার প্রথম ক্লাস তোমাদের এই সেমিস্টার থেকে। প্রত্যেকটা ক্লাসে যে তোমাদের যে সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে সব নিয়ে কিন্তু আলোচনা করব। অবশ্যই প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, ক্লাসটির আলোচনা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে বোর্ডের কর্নারে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সে আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা এখানে পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পেয়ে যাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল, আমি ক্লাসে আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে তোমাদের যেই টপিকটা থেকে আলোচনা করব তোমাদের সিলেবাস ভিত্তিক, সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের যে অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। তার সঙ্গে যদি বলা হয় বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের যে লেখক গোষ্ঠী রয়েছে তাদের যে অবদান রয়েছে সেই সম্পর্কে আলোচনা। একই কিন্তু প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসে। এই টপিকটার উপরে কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ক্লাসটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো কি বলছে, বাংলা গদ্যের বিকাশ হয়েছিল শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে। তো আমরা দেখতে পাচ্ছি বাংলা আধুনিক গদ্য সাহিত্য তার বিকাশ হয়েছিল দুটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। একটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ আর আরেকটি হচ্ছে শ্রীরামপুর মিশন। যেখানে বলছে বিদেশ থেকে আগত সিভিলিয়ানরা এই দেশীয় ভাষা সংস্কৃতিকে শিক্ষিত করার অভিপ্রায়ে গড়ে উঠেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। মানে বিদেশ থেকে যারা সিভিলিয়ানরা আসছিল তারা ভেবেছিল এই দেশে শিক্ষা যে রয়েছে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করবে, সেই কারণে কিন্তু তারা এই প্রতিষ্ঠান দুটো গড়ে তুলল। এবং কি বলছে, কিন্তু শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল বাঙালি পণ্ডিতদের। কেননা এই দেশের ভাষা সংস্কৃতি সম্পর্কে ওদের পণ্ডিতদের তেমন স্বচ্ছ ধারণা কিন্তু ছিল না, কারণ তারা বিদেশ থেকে যেহেতু আগত ছিল, সেই কারণে এই দেশ যে রয়েছে এই দেশের যে ভাষা সেই ভাষা সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ ধারণা তাদের ছিল না। সেই কারণে তারা এই দেশের যে পণ্ডিতরা রয়েছে, যে বাঙালি পণ্ডিতদেরকে কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিযুক্ত করলেন। তাই বলছে, তবে এর মধ্যে দিয়ে বাংলা গদ্যের বিকাশ কিন্তু খুব সহজে হয়েছিল। আর এই দুটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বাংলা গদ্য সাহিত্যের বিকাশ আরো সহজ হয়ে গিয়েছিল। তারপর কি বলছে, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে পাওয়া তিনজন উল্লেখযোগ্য পণ্ডিত। এই জায়গাটা কিন্তু তোমরা ভালো করে দেখবে। তিনজন উল্লেখযোগ্য যে পণ্ডিত রয়েছে যাদের আমরা এই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে পেয়ে থাকি, তাদের নামগুলো তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু এসে থাকে। অবশ্যই ভালো করে এই জায়গাটা তোমরা দেখবে, ভালো করে পড়বে। কি বলছে, প্রথমেই চলে আসছি উইলিয়াম কেরি, তারপর দ্বিতীয় রয়েছে রামরাম বসু, আর তৃতীয় রয়েছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এরা তিনজন ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম তিনজন পণ্ডিত, ঠিক আছে? যেখানে উইলিয়াম কেরির নামে আমরা দুটি গ্রন্থ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? গ্রন্থগুলোর নামগুলো আমি বলে দিচ্ছি, একটু সংক্ষিপ্ত আকারে তার বিষয়বস্তু কি রয়েছে সেটাও বলে দিচ্ছি। দেখো, যথা বলেছে কথোপকথন, ঠিক আছে, যেটা উইলিয়াম কেরির লেখা প্রথম গ্রন্থ। আমরা দেখবো সালটা পাশে দেওয়াই আছে। ও তারপরে রয়েছে ইতিহাসমালা। এই দুটি গ্রন্থ কিন্তু উইলিয়াম কেরি লেখে। এবং কি বলছে, কথোপকথন গ্রন্থ যে লিখেছেন উইলিয়াম কেরি, এটা সংলাপের ঢঙে লেখা ছিল, যেখানে গ্রাম্য জীবনের বিবিধ বিষয় নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। যেখানে কেরি সাহেব কি বলছেন, যেমন স্ত্রীলোকের কথোপকথন, ভোজনের কথা, মানে বাংলার যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ঠিক আছে? তারপরে কি রয়েছে, যে হাটের বিষয় ও জমিদার রায়ত যে রয়েছে, এই সমস্ত বাংলার বিষয়কে কেন্দ্র করে কিন্তু তিনি এই যে কথোপকথন যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থটি কিন্তু রচনা করেছেন। যেখানে বাংলা গদ্যকে মানুষের সঙ্গে যোগাযোগ ও
যুক্তির বাহন হিসেবে এই গ্রন্থটি কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। এবং অন্যদিকে কেরির যে ইতিহাসমালা গ্রন্থ, প্রথমে বললাম দুটি গ্রন্থ তিনি লিখেছেন, কথোপকথন সম্পর্কে বলে দিলাম। আর ইতিহাসমালা যে গ্রন্থটি তিনি লিখেছেন, এই গ্রন্থে আমরা পাবো প্রাচ্য পাশ্চাত্যের যে নানা অনুবাদমূলক যে গল্প এখানে কিন্তু স্থান পেয়েছে। তবে সবই সরস, তার সঙ্গে সহজ সরল। আসলে কেরি সাহেব মানুষকে গল্পের ভাষা আয়ত্ত করে দিতে চেয়েছিল, মানে তার আসল উদ্দেশ্য ছিল যে গল্পের ভাষা রয়েছে, বাংলা গল্পের ভাষা সাধারণ মানুষকে আয়ত্ত করে দেওয়া। ঠিক আছে, তো তার দুটি গ্রন্থ রয়েছে, যে উইলিয়াম কেরি দুটি গ্রন্থ সম্পর্কে বললাম তোমাদেরকে। এরপরে চলে যায় রামরাম বসু। রামরাম বসু যে আছে, কি বলছে, রামরাম বসুর নামে আমরা আরো দুটি গ্রন্থ পাবো, যেখানে দেখো উপরে বলে দিচ্ছে রাজা প্রতিবাদিত্য চরিত্র, যেটা 1801 সালে লেখা হয়েছিল। তারপরে কি বলছে, লিপিমালা, ঠিক আছে, যেখানে রাজা প্রতিবাদিত্য যে চরিত্র রয়েছে, এই গ্রন্থটি বাংলা ভাষায় লেখা কিন্তু প্রথম মৌলিক গ্রন্থ। এই যে প্রথমেই যে তোমাদেরকে বললাম যে রামরাম বসু দুটি গ্রন্থ লিখেছেন, রামরাম বসুরও দুটি গ্রন্থ রয়েছে। আর এই যে রাজা প্রতিবাদিত্য চরিত্র যে গ্রন্থটি রয়েছে, চরিত্র গ্রন্থটি, এই গ্রন্থটি কিন্তু বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থ ছিল। ঠিক আছে, যেখানে ইতিহাসের প্রতিবাদিত্বকে সামনে রেখে লেখক কল্পনা ও জনশ্রুতিকে এমন এক কাহিনী গড়ে তুলেছিলেন যা থেকে গল্পের ভাষা বোঝা যায়। তার সঙ্গে বলছে আসলে এই সবই গ্রন্থ লেখা হয়েছিল বাঙালি এক আদর্শ শিক্ষা দিতে, কারণ তার আসল উদ্দেশ্য ছিল বাঙালি যে সমাজ রয়েছে তাকে একটা আদর্শ শিক্ষা প্রেরণ করবে। যেই কারণে কিন্তু তার এই গল্পটি তিনি লিখেছেন। এই গ্রন্থের মধ্যে কি বলছে, তার সঙ্গে পরে বলছে লিপিমালা। এই লিপিমালা পত্র রচনার ঢঙে লেখা অনেকগুলি পত্র এখানে রয়েছে, আমরা বুঝতেই পারছি নামটি দেখে। কি বলছে, যেমন দক্ষযজ্ঞের কথা, তার সঙ্গে নবদ্বীপের কথা, ও কি বলছে গঙ্গাবতারের যে কথা রয়েছে। ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু আর কি এই গ্রন্থে যে রয়েছে, সেই গ্রন্থের এই সমস্ত কাহিনী নিয়ে কিন্তু তিনি লিখেছেন, যেখানে পৌরাণিক ঘটনাকে সামনে রেখে কাহিনী গড়ে তুললেও মুসলিয়ান পরিচয় আছে। তাই বলছে যে সুকুমার সেন বলেছেন যে লিপিমালা গদ্যরীতি আরো সহজ এবং মুখের ভাষার বেশ কাছাকাছি, মানে লিপিমালার যে গদ্যরীতি রয়েছে সেটা আরো সহজ এবং মুখের ভাষার কিন্তু বেশ কাছাকাছি ছিল। ঠিক আছে, তো দুজন সম্পর্কে আলোচনা করে দিলাম, উইলিয়াম কেরি। দ্বিতীয় চলে গেল রামরাম বসু, তার দুটি গ্রন্থ, সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিয়েছি। এবার পরে চলে আসি তৃতীয় যে ব্যক্তি ছিলেন। ঠিক আছে, কি বলছে, ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আর এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত কিন্তু ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এবং কি বলছে, তার গ্রন্থগুলি, এই যে এই জায়গাটা বলছি, এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে, কারণ শর্ট কোশ্চেনের মধ্যে এসে থাকে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার লেখা যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলি সম্পর্কে বলো। কি বলছে, 32 সিংহাসন তার লেখা একটা বিখ্যাত গ্রন্থ, যে সালগুলো পাশে দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি না। হিতপ্রদেশ, তারপর রয়েছে রাজাবলী, তারপর রয়েছে প্রবোধ চন্দ্রিকা। রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে তিনি লিখলেন মৃত্যুঞ্জয় 32টি গল্প শুনিয়ে 32 সিংহাসন গ্রন্থটি কিন্তু লিখলেন। তো এতগুলো গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। তার সঙ্গে কি বলছে, তবে গদ্যের সরসতা সহজেই লক্ষ্য করা যায় এবং অতীত ও সেকালের ইতিহাসকে সামনে রেখে লেখক গড়ে তুলেছিলেন রাজাবলী যে গ্রন্থ রয়েছে। প্রথমে বললাম যে রাজাবলী গ্রন্থটি তিনি কিন্তু লিখেছেন, সালটা পাশে দেওয়া আছে 1808। এবং এই গ্রন্থটি যে তিনি লিখেছেন, যেখানে অতীত আর সেকালে যে ইতিহাস দুটিকে মিশিয়ে কিন্তু তিনি তার এই গ্রন্থটি রচনা করেছেন। এবং সজনীকান্ত দাস এই গ্রন্থ সম্পর্কে লিখেছেন যে বাংলা ভাষায় ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস, তাহাতে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে এই রাজাবলী গ্রন্থ যে বাংলা ভাষায় ভারতবর্ষের সর্বপ্রথম একটা ধারাবাহিক ইতিহাস, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং কি বলছে, ব্যাকরণ, তার সঙ্গে অলংকার, ইতিহাস নিয়ে প্রবোধ চন্দ্রিকা গ্রন্থ কিন্তু তিনি লিখলেন। তারপর দেখো কি বলছে, গ্রন্থ গড়ে উঠেছে, যেখানে বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয় কিন্তু প্রথম যথার্থ শিল্পী ছিল। এই জায়গাটা যে দেখছো তোমরা, ঠিক আছে, বাংলা গদ্য শিল্পী যে রয়েছে তার মধ্যে যথার্থ গদ্য শিল্পী কাকে বলা হতো, বিদ্যাসাগরের আগে কিন্তু প্রথমে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে কিন্তু বাংলা গদ্য সাহিত্যের প্রথম যথার্থ শিল্পী বলা হতো, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তারপর কি বলছে, যে ইংরেজরা নিজেদের সুবিধার্থে এই ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তুললেও আখিরে লাভ হয়েছিল বাঙালি ও বাংলা সাহিত্যের। তাহলে আমরা বুঝতেই পারছি তারা ভেবেছিল যে এই প্রতিষ্ঠান দুটোকে কেন্দ্র করে, এই দুটোকে গড়ে তুলে তাদের যে আর কি যে সমস্ত শিক্ষা সংস্কৃতি রয়েছে সেগুলোকে আরো উন্নত করবে। কিন্তু তার ঊর্ধ্বে কিন্তু আমাদের যে বাঙালি যে রয়েছে, বাংলা সাহিত্য যে রয়েছে, সেটারই কিন্তু বিকাশ ঘটেছিল, মানে সুবিধা কিন্তু আমাদেরই হয়েছিল। তাই বলছে যে বাংলা গদ্য হাঁটতে শুরু করেছিল
সে পথে পরবর্তীকালে আমরা পেয়েছি রামমোহন রায়, তার সঙ্গে বিদ্যাসাগরকে, এই বিখ্যাত বিখ্যাত কবিদেরকে কিন্তু আমরা পেয়েছি। নইলে বিদ্যাসাগরের যাত্রাপথ বোধহয় অনেকটা কঠিন হতো, আমরা পেতাম বিদ্যাসাগরকে কিন্তু তার যাত্রাপথ কিন্তু অনেকটা কঠিন হয়ে যেত। ঠিক আছে, তো এই যে ছিল টপিকটার উপরে ফোর্ট উইলিয়াম কলেজ যে রয়েছে, সে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী রয়েছে তাদের সম্পর্কে আলোচনা, পুরো একটা আর কি ডিটেলসে আলোচনা কিন্তু আমি করেছি, তোমরা পারলে পরে ক্লাসটা প্রথম থেকে দেখে নাও। আজকে ক্লাসের আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।